লাল শাড়ি পরে আমি মণিপুরের বিরাট লোকতাক লেকের পাশে দাঁড়িয়ে আছি। সামনে আমার বাবা বিকাশ। বাবার পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি, আমার হাতে ফুলের মালা আর বাবার কপালে চন্দনের টিপ। দিগন্ত বিস্তৃত লোক লেকের উপর সন্ধ্যার আলো ঝলমল করছে। কোনোদিনই আমাকে মালা পরিয়ে দাও, বাবা বললেন। আমার হাত কাঁপছিল। বাবা আমাকে বিয়ে করতে চান, আর আমি এখানে দাঁড়িয়ে আছি তাকে মালা পরাতে। এটা কি সত্যি ঘটছে? আমার নাম কুমুদিনী, আমার বয়স 20, বাবার বয়স 50। আমার মা উর্মিলা মারা গিয়েছিলেন যখন আমার বয়স ছিল 12। আমরা ইম্ফলের একটি ছোট্ট বাড়িতে থাকি। গত মাসে বাবা আমাকে বলেছিলেন যে তিনি আমাকে বিয়ে করতে চান। বাবা বলেছিলেন আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি বলেছিলেন আমরা অন্য জীবনে স্বামী স্ত্রী ছিলাম। তিনি আমাকে দেখিয়েছিলেন একটি পুরানো পাণ্ডুলিপি, যেখানে লেখা ছিল আমরা পূর্বজন্মে স্বামী স্ত্রী ছিলাম এবং এই জন্মেও আমাদের বিয়ে হবে। বাবা, এটা অন্যায়, আমি বলেছিলাম। আমরা বাবা মেয়ে। কি? বাবা হেসেছিলেন। কোনোদিনই। আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু এই পাণ্ডুলিপি মিথ্যা নয়। আমরা পূর্বজন্মে স্বামী স্ত্রী ছিলাম গো। আমি বাবার চোখে তাকালাম, সেই চোখ যেখানে আমি সারা জীবন নিরাপত্তা খুঁজে পেয়েছি। সেখানে এখন এক অদ্ভুত লোভ। কি করব আমি? পালিয়ে যাব? কিন্তু কোথায় যাব? কার কাছে যাব? আমার তো কেউ নেই এ পৃথিবীতে। বাবা ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমাকে মালা পরাবে না কুমুদিনী? বাবা আবার জিজ্ঞেস করলেন। আমার হাত কাঁপছিল, চোখে জল এসে গেল। আমি মালাটা বাবার দিকে বাড়ালাম। হ্যাঁ বাবা, আমি বললাম, কণ্ঠে কাঁপুনি। আমি তোমাকে মালা পরাব। সেই মুহূর্তে লোকতাক লেকের ওপর থেকে একটা জোর হাওয়া এসে আমার হাত থেকে মালাটা ছিনিয়ে নিল। মালাটা হাওয়ায় উড়ে গেল আর পড়ল লেকের জলে। এটা কি হলো? বাবা বিস্ময়ে চিৎকার করে উঠলেন। আমি নিজেও বিস্মিত হয়ে গেলাম। কি হলো এটা? হঠাৎ করে এমন প্রচণ্ড বাতাস কোথা থেকে এলো? এটা কি কোনো সংকেত? চলো, লেকের কিনারে গিয়ে মালাটা তুলে আনি, বাবা বললেন। আমরা লেকের কিনারে গেলাম। সন্ধ্যার আলো জল ঝলমল করছিল, কিন্তু মালাটা কোথায়? আমরা দুজন জলের দিকে তাকিয়ে থাকলাম। জলের ওপর ফুলগুলো ভাসছিল। হঠাৎ করে আমি একটা আলো দেখতে পেলাম জলের নিচে। প্রথমে মনে হলো জলে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে, কিন্তু না, এটা অন্য কিছু। জলের নিচে একটা আলোকিত বস্তু। বাবা দেখো, জলের নিচে কি আছে? আমি বললাম। বাবা জলের দিকে তাকালেন। কি? কোথায়? ওই যে জলের নিচে একটা আলো, আমি বললাম। বাবা আমার দেখানো দিকে তাকালেন। হ্যাঁ, এটাই কি? আমি জলের নিচে ডুব দিতে যাচ্ছিলাম, কিন্তু বাবা আমাকে থামালেন। না কুমুদিনী, তুমি জলে যেও না, আমি যাচ্ছি, বাবা বললেন। বাবা জলে নামলেন। তিনি ডুব দিলেন জলের নিচে। আমি উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে লাগলাম। 1 মিনিট, 2 মিনিট, বাবা ফিরে আসছেন না কেন? আমি উদ্বিগ্ন হয়ে উঠলাম। বাবা, আমি চিৎকার করে ডাকলাম। বাবা কোনো উত্তর নেই। আমি জলের দিকে তাকিয়ে রইলাম, কোনো সাড়া নেই। আমি ভয় পেয়ে গেলাম। বাবা কোথায় গেলেন? তিনি কি জলে ডুবে গেলেন? আমি নিজেই জলে নামতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে জল থেকে একটা হাত বেরিয়ে এলো। এটা বাবার হাত।
আমি সেই হাত ধরে টানলাম, বাবাকে টেনে তুললাম জল থেকে। বাবা হাঁপাচ্ছিলেন, তার চোখ বড়বড় হয়ে গিয়েছিল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু কথা বেরোচ্ছিল না। বাবা, কি হয়েছে? তুমি ঠিক আছো? আমি জিজ্ঞেস করলাম। বাবা অবশেষে কথা বলতে পারলেন। কুমুদিনী, নিচে, জলের নিচে একটা মন্দির। মন্দির? আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম। জলের নিচে মন্দির? হ্যাঁ, একটা প্রাচীন মন্দির, বাবা বললেন। আর সেখানে বাবা থামলেন। সেখানে কি বাবা? আমি জিজ্ঞেস করলাম। বাবা আমার দিকে তাকালেন, তার চোখে ভয়। সেখানে আমি একটা মূর্তি দেখলাম, একটা মহিলার মূর্তি। আর সেই মূর্তি তোমার মায়ের মতো দেখতে। মা? আমি বিস্ময়ে বলে উঠলাম। তুমি কি বলছো বাবা? মায়ের মূর্তি কেন থাকবে জলের নিচের মন্দিরে? বাবা মাথা নাড়লেন। আমি জানি না, কিন্তু আমি যা দেখেছি তা বিশ্বাস করতে পারছি না। এটা অসম্ভব। আমি জলের দিকে তাকালাম। জলের নিচে এখনও সেই আলো দেখা যাচ্ছিল। আমি এবার নিজেই জলের নিচে যেতে চাইলাম। আমি যাব বাবা, আমি বললাম। না কুমুদিনী, বাবা আমাকে থামাতে চাইলেন, কিন্তু আমি তার কথা শুনলাম না। আমি জলে ডুব দিলাম। জলের নিচে তাকিয়ে আমি সত্যিই একটা মন্দির দেখতে পেলাম। এটা একটা প্রাচীন মন্দির। আমি সাঁতরে সেই মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের ভেতরে আমি দেখলাম একটা মূর্তি, একটা মহিলার মূর্তি। আমি আরও কাছে গেলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এটা সত্যিই আমার মায়ের মতো দেখতে। মূর্তির মুখটা ঠিক আমার মায়ের মতো। আমি মূর্তিটা স্পর্শ করলাম। হঠাৎ করে মূর্তি থেকে একটা আলো বেরিয়ে এলো। আলোটা এত তীব্র যে আমি চোখ বন্ধ করে ফেললাম। যখন আবার চোখ খুললাম, আমি দেখলাম মূর্তিটা আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছেন আমার মা। উর্মিলা মা! আমি চিৎকার করে উঠলাম, কিন্তু জলের নিচে আমার কণ্ঠস্বর শোনা গেল না। মা আমার দিকে তাকালেন, তার চোখে অশ্রু। তিনি আমার দিকে হাত বাড়ালেন। আমি তার হাত ধরলাম। হঠাৎ করে আমার মনে হলো আমি শ্বাস নিতে পারছি না। আমার অক্সিজেন ফুরিয়ে আসছে। আমি উপরে উঠতে চাইলাম, কিন্তু মা আমার হাত ধরে রাখলেন। আমি মায়ের দিকে তাকালাম। তিনি আমাকে ইশারা করলেন, যেন বলছেন আমি ঠিক আছি। তারপর তিনি আমাকে একটা ছোট্ট পাথরের বাক্স দিলেন। আমি সেই বাক্স নিলাম, আর তখনই মা আমাকে ছেড়ে দিলেন। আমি দ্রুত উপরে উঠে এলাম। জল থেকে বেরিয়ে আমি হাঁপাতে লাগলাম। বাবা আমার কাছে এসে আমাকে ধরলেন। কুমুদিনী, তুমি ঠিক আছো? বাবা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন। হ্যাঁ বাবা, আমি বললাম। আমি মাকে দেখেছি। আমি সত্যিই মাকে দেখেছি। বাবা আমার কথা শুনে হতবাক হয়ে গেলেন। কি বলছো তুমি? উর্মিলা মারা গেছেন ৮ বছর আগে। কি? আমি জানি, কিন্তু আমি তাকে দেখেছি বাবা। তিনি আমাকে এই বাক্সটা দিয়েছেন, আমি বললাম, আর তাকে পাথরের বাক্সটা দেখালাম। বাবা বাক্সটা দেখে চমকে উঠলেন। এটা তো সেই বাক্স, যে বাক্স আমি উর্মিলার চিতায় রেখেছিলাম। কি? আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম। তুমি এই বাক্স মায়ের চিতায় রেখেছিলে? হ্যাঁ, বাবা বললেন। এটা উর্মিলার প্রিয় বাক্স ছিল। তিনি সবসময় একে নিজের কাছে রাখতেন গো। আমি বাক্সটার দিকে তাকালাম। এতে কি আছে বাবা? বাবা মাথা নাড়লেন। আমি জানি না। উর্মিলা কখনো বাক্সটা খুলতেন না আমার সামনে। তিনি বলতেন এটা তার গোপন বাক্স। আমি বাক্সটা খোলার চেষ্টা করলাম, কিন্তু এটা খুলছিল না। এটা খুলছে না বাবা। এটা একটা বিশেষ বাক্স, বাবা বললেন। এটা শুধুমাত্র একটি বিশেষ চাবি দিয়ে খোলা যায়। কোথায় সেই চাবি? আমি জিজ্ঞেস করলাম। বাবা আমার দিকে তাকালেন। সেই চাবি উর্মিলার কাছে ছিল। তিনি সবসময় সেটা একটি হাড়ে পরতেন। আমার মনে পড়ল, আমার মা সবসময় একটি সোনার হাড় পরতেন।
সেই হাড়ে একটি ছোট চাবি ঝুলত। সেই হাড়, বাবা, সেই হাড় কোথায়? সেই হাড়? আমি সেটাও উর্মিলার সঙ্গে চিতায় রেখেছিলাম। বাবা বললেন। আমি হতাশ হয়ে গেলাম। তাহলে কিভাবে আমরা বাক্সটা খুলব? হঠাৎ করে আমার নজর পড়ল আমার হাতে। আমার হাতে কি? একটি সোনার হাড় আমার হাতে কিভাবে এলো? এই হাড়? আমি এটা নিয়েছি জলের নিচে থেকে। আমার কিছু মনে নেই। বাবা দেখো, এই হাড়। আমি হাড়টা দেখালাম বাবাকে। বাবা হাড়টা দেখে চমকে উঠলেন। এটা তো উর্মিলার হাড়। এটা তোমার হাতে কি করে এলো? আমি জানি না, আমি বললাম। আমি জলের নিচে থেকে উঠে এসে দেখছি এটা আমার হাতে। গো, হাড়ের সঙ্গে ঝুলছিল একটি ছোট সোনার চাবি। আমি সেই চাবি দিয়ে বাক্সটা খোলার চেষ্টা করলাম। বাক্সটা খুলে গেল। বাক্সের ভেতরে ছিল একটি পুরানো কাগজ। আমি সেই কাগজটা বের করলাম। এটা একটি চিঠি। এটা কি বাবা? আমি জিজ্ঞেস করলাম। বাবা চিঠি তার দিকে তাকালেন। এটা উর্মিলার হাতের লেখা। আমি চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় কুমুদিনী, যখন তুমি এই চিঠি পড়ছ, আমি ইহজগতে নেই। আমি জানি তোমার বাবা তোমাকে বিয়ে করতে চাইবেন। তিনি বিশ্বাস করেন যে তোমরা পূর্বজন্মের স্বামী স্ত্রী ছিলে। কিন্তু এটা সত্য নয়। তোমার বাবা একটি ভ্রান্ত ধারণার শিকার হয়েছেন। তোমার বাবা এবং আমরা দুজনেই ছিলাম একটি প্রাচীন মন্দিরের পূজারী। আমরা একসঙ্গে মন্দিরে পূজা করতাম। তোমার বাবা একটি প্রাচীন গ্রন্থ পড়েছিলেন, যেখানে লেখা ছিল যে একটি বিশেষ মন্ত্র দিয়ে একজন মানুষ পূর্বজন্মের স্মৃতি ফিরে পেতে পারেন। তিনি সেই মন্ত্র পড়েছিলেন, কিন্তু ভুল উচ্চারণে। সেই ভুল মন্ত্রের কারণে তার মনে একটি ভ্রান্ত স্মৃতি তৈরি হয়েছে, যেখানে তিনি বিশ্বাস করেন যে আমরা পূর্বজন্মের স্বামী স্ত্রী ছিলাম এবং তুমি আমাদের পূর্বজন্মের মেয়ে নও, বরং আমাদের এই জন্মের মেয়ে। প্রকৃতপক্ষে তুমি আমাদের মেয়ে নও কুমুদিনী। তুমি হলে আমার ছোট বোনের মেয়ে। তোমার আসল বাবা মা হলেন আমার বোন সুমিত্রা এবং তার স্বামী প্রদীপ। তারা একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন যখন তোমার বয়স ছিল মাত্র 1 বছর। আমি এবং বিকাশ তোমাকে দত্তক নিয়েছিলাম। আমরা তোমাকে কখনো বলিনি যে তুমি আমাদের মেয়ে নও, কারণ আমি এবং তোমার মা চাইনি তোমাকে বাড়তি কষ্ট দিতে। কিন্তু এখন আমি বুঝতে পারছি উর্মিলা কতটা সঠিক ছিলেন। ও, রাত ধীরে ধীরে নামছে লুকরেকের উপর। আমরা দুজনেই নীরবে তীরে বসে রইলাম। তাহলে আমার আসল বাবা মা কারা? আমি অবশেষে জিজ্ঞেস করলাম। সুমিত্রা এবং প্রদীপ, বাবা বললেন। সুমিত্রা ছিলেন উর্মিলার ছোট বোন। তারা কলকাতায় থাকতেন। তোমার জন্মের পর তারা একবার মণিপুরে বেড়াতে এসেছিলেন। ফেরার পথে একটা সড়ক দুর্ঘটনা হয়। তারা, বাবার কণ্ঠ রোধ হয়ে এলো। আমি বুঝতে পারলাম কথা বলা তার পক্ষে কষ্টকর। যাকে এসব পুরনো কথা, আমি বললাম। আমরা এখন কি করব? বাবা আকাশের দিকে তাকালেন। আমার মনে হয় আমাদের ইম্ফল ফিরে যাওয়া উচিত। তারপর যা করা ঠিক করব। কিন্তু তখন আমার মনে হলো না আমি এখান থেকে সোজা ইম্ফল ফিরে যাব না। আমার মায়ের চিঠিতে যে মন্দিরের কথা বলা হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। আমার কেন জানি মনে হলো এই জলের নিচের মন্দির এবং সেই মন্ত্রের মন্দির একই হতে পারে। বাবা, আমার মনে হয় আমাদের আগে এই মন্দিরটা সম্পর্কে আরও জানা দরকার। আমি বললাম। বাবা আমার দিকে অবাক হয়ে তাকালেন। তুমি আবার জলের নিচে যেতে চাও? হ্যাঁ, আমি দৃঢ়ভাবে বললাম। আমাদের জানতে হবে এটা কি মন্দির, কেন মায়ের মূর্তি সেখানে আছে, আর তোমার সেই প্রাচীন মঞ্চের সঙ্গে
এর কি সম্পর্ক? বাবা চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু এটা বিপজ্জনক হতে পারে কুমুদিনী গো। যাবে? আমি জোর দিয়ে বললাম। তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো গো। বাবা শেষে রাজি হলেন। আমরা ঠিক করলাম পরের দিন সকালে জলের নিচের মন্দিরে যাব। সেজন্য আমাদের স্কুবা ডাইভিং সরঞ্জাম দরকার। এত রাতে সেগুলো কোথায় পাব? আমি জানি। বাবা বললেন ইম্ফলের কাছে একটা পর্যটকদের সেন্টার আছে, সেখানে এসব সরঞ্জাম ভাড়া পাওয়া যায়। ও, আমরা সেই রাতটা লোকতাক লেকের কাছের একটা ছোট হোটেলে কাটালাম। সারা রাত আমি ঘুমোতে পারলাম না, মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি কে? আমার আসল বাবা মা কারা? এই জলের নিচের মন্দিরের রহস্য কি? পরের দিন সকালে আমরা ইম্ফল গেলাম। সেখান থেকে স্কুবা ডাইভিং সরঞ্জাম ভাড়া নিলাম। বাবা একজন স্কুবা ডাইভিং প্রশিক্ষকও ভাড়া করলেন, যিনি আমাদের সাহায্য করবেন। প্রশিক্ষকের নাম ছিল রাজেন। তিনি আমাদের বললেন লোকতাক লেকের নিচে অনেক প্রাচীন মন্দির আছে। এগুলো ১-৮ শতকে জলের নিচে ডুবে যায় একটা বড় ভূমিকম্পের কারণে। আপনি কি এই মন্দিরগুলো সম্পর্কে কিছু জানেন? আমি জিজ্ঞেস করলাম, অল্প স্বল্প। রাজেন বললেন এগুলো হিন্দু এবং মণিপুরী দেবদেবীর মন্দির। কেউ কেউ বলে এই মন্দিরগুলোতে প্রাচীন রত্ন এবং মূল্যবান সম্পদ লুকানো আছে। কি আর কিছু? আমি জানতে চাইলাম। রাজেন একটু ভাবলেন। হ্যাঁ, একটা কিংবদন্তি আছে। বলা হয় এই মন্দিরগুলোতে প্রাচীন মন্ত্র শক্তি আছে। কেউ কেউ বলে এই মন্ত্রগুলো জানলে অতীত এবং ভবিষ্যৎ দেখা যায়। উবা বাবা একে অপরের দিকে তাকালাম। এটাই তাহলে সেই মন্ত্র। আমরা আবার লোকতাক লেকে ফিরে গেলাম। রাজেন আমাদের স্কুবা ডাইভিং সরঞ্জাম পরতে সাহায্য করলেন। তারপর আমরা ৩ জন একসঙ্গে জলে নামলাম। জলের নিচে আমি আবার সেই আলো দেখতে পেলাম। আমি রাজেন এবং বাবাকে দেখিয়ে দিলাম। আমরা সেই আলোর দিকে এগিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই মন্দিরে পৌঁছে গেলাম। এটা একটা বিশাল মন্দির। বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে ভেতরে এত বড় জায়গা আছে। রাজেন চমকে উঠলেন। তিনি আমাদের ইশারা করলেন যে এই মন্দিরটা তিনি আগে কখনো দেখেননি। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে আরও অনেক মূর্তি ছিল। একটি মূর্তি দেবী লক্ষ্মীর, আরেকটি দেবী সরস্বতীর, আরেকটি দেবী দুর্গার। এবং সেখানেই ছিল সেই মূর্তি যেটা আমার মায়ের মতো দেখতে। রাজেন সেই মূর্তির দিকে এগিয়ে গেলেন। তিনি মূর্তিটিকে পরীক্ষা করলেন। তারপর আমাদের দিকে ফিরলেন। তিনি তার স্কুবা মাস্ক খুলে ইশারায় বোঝালেন যে এখানে আমরা শ্বাস নিতে পারি। আমি অবাক হয়ে গেলাম। জলের নিচে কিভাবে শ্বাস নেওয়া যাবে? কিন্তু আমি দেখলাম যে মন্দিরের ভেতর জল নেই। এটা যেন একটা বায়ুর জায়গা। আমরা সবাই স্কুবা মাস্ক খুললাম। এটা অসম্ভব, রাজেন বললেন। কিভাবে এই মন্দিরের ভেতর জল নেই? এটা কোনো প্রাচীন প্রযুক্তি হতে পারে, বাবা বললেন, বা প্রাচীন মন্ত্রের শক্তি। আমি বললাম। আমি সেই মূর্তির কাছে গেলাম, যেটা আমার মায়ের মতো দেখতে। এটা সত্যিই মায়ের মতো দেখতে। আমি মূর্তিটি স্পর্শ করলাম। হঠাৎ করে মূর্তির চোখ থেকে আলো বেরিয়ে এলো। আমি পিছিয়ে গেলাম। মূর্তির চোখ থেকে 2টি আলোর রশ্মি বেরিয়ে একটা দেয়ালের উপর পড়ল। সেখানে একটা গুপ্ত দরজা খুলে গেল। দেখো, আমি চিৎকার করে উঠলাম। রাজেন এবং বাবা দুজনেই অবাক হয়ে সেই দরজার দিকে তাকিয়ে রইলেন। আমরা কি ওখানে যাব? রাজেন জিজ্ঞেস করলেন। অবশ্যই, আমি বললাম। আমরা 3 জন সেই গুপ্ত দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ছিল একটি দীর্ঘ করিডর। করিডরের দুপাশে ছিল প্রাচীন দেয়াল চিত্র।
এই চিত্রগুলো কোনো এক প্রাচীন ঘটনার বর্ণনা করছিল। আমরা চিত্রগুলো দেখতে লাগলাম। প্রথম চিত্রে একজন ঋষি একটি মন্ত্র উচ্চারণ করছেন। দ্বিতীয় চিত্রে সেই ঋষি একটি জলের নিচের মন্দিরে প্রবেশ করছেন। তৃতীয় চিত্রে ঋষি একটি মূর্তি স্পর্শ করছেন। চতুর্থ চিত্রে লি এবং মূর্তি দুজনেই আলোকিত হচ্ছেন। এগুলো কি দেখাচ্ছে? রাজেন জিজ্ঞেস করলেন। মনে হয় এটা একটি প্রাচীন মন্ত্রের বর্ণনা, বাবা বললেন। একটি মন্ত্র যা মূর্তিকে জীবন দিতে পারে। কি? আমরা করিডরের শেষে পৌঁছে গেলাম। সেখানে ছিল একটি বিশাল দরজা। দরজার ওপর কিছু প্রাচীন লেখা ছিল। রাজেন সেই লেখা পড়তে চেষ্টা করলেন। এটা প্রাচীন মণিপুরী ভাষা, তিনি বললেন। এতে লেখা আছে, যে আসবে সে জানবে, যে জানবে সে বুঝবে, যে বুঝবে সে ফিরে যাবে। এর অর্থ কি? আমি জিজ্ঞেস করলাম। আমি নিশ্চিত নই, রাজেন বললেন, কিন্তু মনে হয় এই দরজার ওপারে কিছু গুরুত্বপূর্ণ গান আছে গো। আমরা দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু এটা খুলছিল না। এটা কিভাবে খুলব? আমি জিজ্ঞেস করলাম। রাজেন দরজাটা পরীক্ষা করলেন। মনে হচ্ছে এটা একটি বিশেষ চাবি দিয়ে খোলা যাবে গো। আমার মনে পড়ল সেই চাবির কথা, যেটা আমার মায়ের হাড়ে ছিল। আমি সেই চাবি বের করলাম। এটা দিয়ে চেষ্টা করে দেখি, আমি বললাম। আমি সেই চাবি দরজার তালা ঢোকালাম। চাবিটা ঠিক ফিট হলো। আমি চাবিটা ঘুরিয়ে দিলাম, আর দরজাটা খুলে গেল। দরজার ওপারে ছিল একটি বিশাল কক্ষ। কক্ষের মাঝখানে ছিল একটি বিশাল পাথরের টেবিল। টেবিলের উপর ছিল একটি প্রাচীন গ্রন্থ। আমরা তিনজন সেই গ্রন্থের কাছে গেলাম। এটা একটি পুরানো জীর্ণ গ্রন্থ। এর পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল সময়ের সাথে। রাজেন গ্রন্থটি খুললেন। এটাও প্রাচীন মণিপুরী ভাষায় লেখা। তিনি বললেন, আপনি পড়তে পারবেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কিছুটা। রাজেন বললেন। রাজেন গ্রন্থটি পড়তে শুরু করলেন। এটা একটি প্রাচীন মন্ত্রগ্রন্থ। তিনি বললেন, এতে বিভিন্ন মন্ত্র আছে। অতীত দেখার মন্ত্র, ভবিষ্যৎ দেখার মন্ত্র, মূর্তিকে জীবন দেওয়ার মন্ত্র। বাবা গ্রন্থটির দিকে তাকালেন। এটাই সেই গ্রন্থ। তিনি বললেন, আমি এই গ্রন্থ থেকেই মন্ত্র পড়েছিলাম। কিন্তু তুমি এই গ্রন্থ কোথায় পেয়েছিলে বাবা? আমি জিজ্ঞেস করলাম। এটা তো এখানে জলের নিচের মন্দিরে। কি বাবা? মাথা নাড়লেন। না, আমি এই গ্রন্থ পাইনি। আমি এই গ্রন্থের একটি অনুলিপি পেয়েছিলাম। একজন পুরাতত্ত্ববিদ আমাকে দিয়েছিলেন। রাজেন আরও পড়তে লাগলেন। হঠাৎ করে তিনি থেমে গেলেন। শোনো, তিনি বললেন, এখানে একটি সতর্কতা আছে। এতে লেখা আছে, যে মন্ত্র উচ্চারণ করবে সে সতর্ক থাকুক। ভুল উচ্চারণে বিপদ আছে। অতীত দেখার মন্ত্র ভুল উচ্চারিত হলে মিথ্যা স্মৃতি তৈরি হবে। মূর্তিকে জীবন দেওয়ার মন্ত্র ভুল উচ্চারিত হলে মূর্তি ভয়ঙ্কর হয়ে উঠবে। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। এটাই হয়েছিল। বাবা বললেন, আমি অতীত দেখার মন্ত্র উচ্চারণ করেছিলাম, কিন্তু ভুল উচ্চারণে। তাই আমার মনে মিথ্যা স্মৃতি তৈরি হয়েছিল গো। রাজেন আরও পড়তে লাগলেন। এখানে আরও লেখা আছে, মিথ্যা স্মৃতি দূর করার জন্য সত্য স্মৃতি জাগাতে হবে। সত্য স্মৃতি জাগাতে প্রিয়জনের মূর্তি স্পর্শ করতে হবে এবং সঠিক মন্ত্র উচ্চারণ করতে হবে। এটাই আমাদের করতে হবে। আমি বললাম, আমরা মায়ের মূর্তি স্পর্শ করব এবং সঠিক মন্ত্র উচ্চারণ করব। তাহলে বাবার মিথ্যা স্মৃতি দূর হবে। আমরা আবার সেই মূর্তির কাছে ফিরে গেলাম, যেটা আমার মায়ের মতো দেখতে। রাজেন গ্রন্থ থেকে সঠিক মন্ত্র পড়লেন। বাবা মূর্তি স্পর্শ করলেন এবং মন্ত্র উচ্চারণ করলেন। হঠাৎ করে মূর্তি থেকে আবার আলো বেরিয়ে এলো। এবার আলোটা বাবাকে ঘিরে ধরল। বাবা আলোর মধ্যে দাঁড়িয়ে রইলেন। একটু পরে আলো মিলিয়ে গেল। বাবা ধীরে ধীরে চোখ খুললেন। কোনোদিনই তিনি বললেন, আমি সব মনে করতে পারছি। আমার মিথ্যা স্মৃতি চলে গেছে। আমি এখন জানি তুমি আমাদের মেয়ে নও,
তুমি আমাদের ভাগ্নি গো। আমি বাবাকে জড়িয়ে ধরলাম। হ্যাঁ বাবা, আমি তোমাদের ভাগ্নি, কিন্তু তোমরাই আমার বাবা মা গো। রাজেন আমাদের দিকে তাকিয়ে হাসলেন। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। তিনি বললেন, আমি কখনো এমন কিছু দেখিনি। গিয়ে আমরা খেয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলাম, কিন্তু তখনই আমরা একটা শব্দ শুনলাম। মন্দিরের দেয়াল কাঁপাতে শুরু করল। কি হচ্ছে? আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম। মন্দির ধসে পড়ছে। রাজেন চিৎকার করে উঠলেন, আমাদের এখান থেকে বেরোতে হবে। আমরা দ্রুত মন্দির থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু পথে আমি দেখলাম সেই গ্রন্থটি। আমি সেটা নিয়ে নিলাম। কলকাতায় বাবা বললেন, তোমার জন্মের পর ওরা একবার মণিপুরে বেড়াতে এসেছিলেন। ফেরার পথে বাবা, আমি বাবাকে থামিয়ে দিলাম। আমি কলকাতা যেতে চাই, আমার আসল বাবা মায়ের বাড়ি দেখতে চাই। ও বাবা একটু ভাবলেন। ঠিক আছে, তিনি বললেন, আমরা কলকাতা যাব। পরের দিন আমরা ইম্ফল থেকে কলকাতার বিমান ধরলাম। বিমানে বসে আমি ভাবছিলাম আমার আসল বাবা মায়ের কথা। তারা কেমন ছিলেন, তাদের বাড়ি কেমন ছিল। বাবা আমার হাত ধরলেন। তুমি কি ভাবছ কুমুদিনী, আমার আসল বাবা মায়ের? আমি বললাম, আমি তাদের সম্পর্কে কিছুই জানি না। আগে তারা খুব ভালো মানুষ ছিলেন। বাবা বললেন, ওরা চায়নি যে তুমি মনে কষ্ট পাও। তোমার বাবা কখনো তোমাকে এই সত্য বলেননি, কারণ তিনি ভুল মন্ত্রীর প্রভাবে আছেন। তিনি সত্যিই বিশ্বাস করেন যে তোমরা পূর্বজন্মে স্বামী স্ত্রী ছিলে। আমি যখন জানতে পারলাম যে বিকাশ তোমাকে বিয়ে করতে চান, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি চাইনি যে এই ভ্রান্ত ধারণার কারণে তোমার জীবন নষ্ট হয়ে যায়। তাই আমি একটি মন্দিরে গিয়েছিলাম, যেখানে একজন প্রাচীন ঋষি থাকেন। তিনি আমাকে বলেছিলেন যে তোমাকে সত্য জানাতে হবে। আমি যখন ফিরে এলাম, আমি অসুস্থ হয়ে পড়লাম। আমি জানতাম আমি বেশি দিন বাঁচব না। তাই আমি এই চিঠিটা লিখে রেখেছি। আমি জানতাম একদিন না একদিন তুমি এই চিঠি পড়বে। কোনোদিনই আমি চাই তুমি এই চিঠিটা তোমার বাবাকে দেখাও। এই চিঠি তাকে সত্য বুঝতে সাহায্য করবে। তিনি ভালো মানুষ, কিন্তু একটি ভুল মন্ত্রের শিকার। আমি তোমাকে ভালোবাসি কুমুদিনী। তুমি আমার মেয়ে না হলেও আমি তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসি। এতে তোমার মা উর্মিলা। আমি চিঠিটা পড়ে হতবাক হয়ে গেলাম। আমি বাবার দিকে তাকালাম। বাবা, এটা সত্যি? বাবা চিঠিটা পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা উর্মিলার হাতের লেখা। কিন্তু তিনি কি লিখেছেন? তুমি কি সত্যিই একটি প্রাচীন মন্ত্র পড়েছিলে বাবা? আমি জিজ্ঞেস করলাম। বাবা মাথা নাড়লেন। হ্যাঁ, আমি একটি প্রাচীন গ্রন্থ পড়েছিলাম, যেখানে একটি মন্ত্র ছিল। সেই মন্ত্র পড়ার পর আমার মনে হতে লাগল যে আমরা পূর্বজন্মের স্বামী স্ত্রী ছিলাম গো। তাহলে আমি তোমাদের মেয়ে নই? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। বাবা আমাকে জড়িয়ে ধরলেন। কোনোদিনই তুমি আমাদের মেয়ে। আমরা তোমাকে দত্তক নিয়েছিলাম, কিন্তু তুমি আমাদের মেয়েকে, কিন্তু তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে। আমি বললাম। বাবা আমার দিকে তাকালেন, তার চোখে অশ্রু। আমি ভুল করেছি কুমুদিনী। আমি একটি ভ্রান্ত ধারণার শিকার হয়েছিলাম। আমি ভুল মন্ত্র পড়ার কারণে একটি মিথ্যা স্মৃতি তৈরি হয়েছিল আমার মনে। আমি তোমাকে কথায় কথায় বলতাম না যে তুমি আমাদের মেয়ে নও।